আমি আকাশে তাকিয়ে থাকি কেন জানো? একজন আমাকে তার সর্বস্ব দিয়ে গেছেন, আমার জীবনে বেঁচে থাকার কারণ দিয়ে গেছেন, কিন্তু নিজে বাঁচতে পারেননি। দীপের মা দীপকে জন্ম দিয়ে চলে গেল আমার দায়িত্বে, আমার উপর ভরসা করে। আর তারা আমার সে আমানতের খেয়ানত করেছে, তার অযত্ন করে। আর এটা তো কিছুই না, আসলে হিসেব তো এখনো বাকি আছে মণিমা। শিরিন চৌধুরী তুষারের পিঠে আলতো ভরসার হাত রেখে বললেন, সে তুমি যাই করো, আমি তোমাকে বিশ্বাস করি। তোমার মাও আমার কাছে তোমাকে রেখে গেছেন আমানত হিসেবে। কিন্তু আমি রেগে আছি এই জন্য যে তুমি নাকি আজকে সবার সামনে নিতুকে তুলে আছাড় দিয়েছো। এরকম ব্যবহার আমি সত্যিই আশা করিনি তোমার থেকে, তোমার মণিমা হিসেবে। তুষার শিরিন চৌধুরীর কথায় এবার একটু বিরক্তি প্রকাশ করলো। ওটা আমার উপরে ছেড়ে দাও। দীপ আমার ওয়াইফ, আমি জানি ওই কিসে সোজা হবে। ও হ্যাঁ, আমি কালই ফিরে যাচ্ছি দুবাই। সেখান থেকে 1 সপ্তাহ পর আমেরিকা যাব। চায়নাতেও বেশ কিছু কাজ জমে আছে। আমি একেবারে 3 মাস পর ফিরে দীপকে নিয়ে যাব। ততদিনে ওর পরীক্ষা শেষ হয়ে যাবে। শিরিন চৌধুরী কিছু বললেন না। তিনি জানেন বাংলাদেশের প্রতি তুষারের যে টান ছিল সেটা একমাত্রই দীপান্বিতার জন্য। আর ওকে যখন পেয়ে গেছে তখন এখানে আরও থাকবে না। মিয়া ভাই, আমাদের তোমার সাথে কথা ছিল। শ্রাবণ সহ ওর পিছনে বাকিরাও এসে দাঁড়িয়েছে। তুষার স্টাডি রুমে বসে ল্যাপটপে কি যেন করছিল। ওদের সবাইকে একসাথে দেখে কপাল কুঁচকে তাকায়, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি দেয়। শ্রাবণ ভেতরে ঢুকে আমতা আমতা করে বলা শুরু করলো, মিয়া ভাই, আমার তোমার সাথে বড় ভাবির ব্যাপারে কথা আছে, খুব ইম্পর্ট্যান্ট। তুমি বিদেশে যাওয়ার আগে জেনে যাও। তুষার ল্যাপটপের কাজ থামিয়ে দেয় শ্রাবণের কথায়, কিন্তু মুখের গাম্ভীর্য পরিবর্তন না করেই আশারকে বলে, এই স্যার শোন, দীপের এই এইচএসসি এক্সামটা ওকে তো নিজ দায়িত্বে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। এছাড়া আমি ওর জন্য 2জন মহিলা বডিগার্ড ঠিক করেছি, কাল থেকে তারও এসে পড়বে। মিস্টার চৌধুরী যদি দীপের সাথে কোনো খারাপ ব্যবহার করে জাস্ট কল করিস, বাকিটা আমি দেখে নেব। তোর না বললেও আমার ঠিক করা গার্ডসরা আমার সব খবর ঠিকই দেবে। প্রথমে তুষারের সার বলাতে প্রত্যেকে হেসে দিলেও পরের কথাগুলো সিরিয়াসভাবে শুনে নেয়। আশার মাঝখানে ফোড়ন কেটে বলে, কিন্তু মিয়া ভাই, ভাবির কলেজের সিট তো ফরিদপুরেই পড়ে। এখান থেকে ওইখানে যাতায়াতের ঝামেলা হয়ে যাবে না? তুষার আশারের প্রশ্নের উত্তরে নির্বিকার ভঙ্গি করে বলে, না, এবার হবে না। এবার ওদের কলেজের সিট পড়বে ঢাকায়। আমাদের বাড়ি থেকে সবচেয়ে কাছের কলেজটাতে ওর সিট পড়বে। আর আরেকটা কথা, আমি পদ্মার কলেজের সিট ফরিদপুর পাঠিয়েছে। তুষারের কথাগুলো শুনে সকলে চোয়াল ঝুলে পড়ল। আশার মনে মনে বলতে লাগলো, কি চিজ মাইরি, নিজের বউয়ের জন্য পুরো বউটাই পাল্টে দিল। বেচারা বাকি মেয়েদের না কষ্ট, ভাবি তো বেঁচেই গেল, কিন্তু পদ্মারানীর জন্য জাব্বর হয়েছে খাসা এক্কেরে। এবার বল, তুই কিছু না বলবি বলেছিলে? শ্রাবণের দিকে তাকিয়ে তুষার প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু চোখে তেমন জানার কৌতূহল নেই, এমনিতেই শুনতে চায়। শ্রাবণ সবার সামনেই কথাগুলো বলতে ইতস্তত বোধ করলেও হাসফাস করে বলে, আসলে মিয়া ভাই, গতকাল আমি যখন ভাবিকে খাওয়াতে গেছিলাম তখন ভাবি কেমন যেন করছিল, বারবার রক্ত রক্ত, অনেক রক্ত বলে চেঁচাচ্ছিল। আর আরেকটা কথা বলেছিল, ওটা শুনেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবি বারবার বলছিল তাকে নাকি কেউ নষ্ট করে দেবে, মেরে ফেলবে। একদমই কথাগুলো বলেই কাঁপতে থাকে শ্রাবণ, কিন্তু তুষার ওর কথায় তেমন কোনো প্রতিক্রিয়ায় দেখায় না, শুধু ছোট্ট করে একটা অক্ষর বলে। ও। শ্রাবণের চোখ বড় বড় হয়ে যায়। এত বড় কথা শুনেও শুধু ও, শ্রাবণ একা না, বাকিরাও একই লেভেলে শকড হয়। কি হলো, যাবি না? আচ্ছা, আমি চলে যাচ্ছি। দীপ ঘরে একা আছে, বাই। ল্যাপটপ নিয়ে তুষার স্টাডি রুম থেকে বেরিয়ে যায়। ওরা সবাই তখনও এই শকড কাটাতে পারেনি। তুষারকে দেখে ওরা প্রতিবারই দফায় দফায় অবাক হয়। এক একবার যেন তার এক এক রূপ ফুটে ওঠে। সকাল সকাল ঘুম ভেঙে যায় দীপান্বিতার। হাত পা টান টান করে নিজের ঘুমানো জায়গাটা বিশ্লেষণ করে। বিছানায় আছে বুঝতেই ধপ করে বসে পড়ে। সে তো কাল রাতে দোলনায় গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল, এখানে কি করে এলো? এরপর মাথায় এলো তুষারের কথা। হ্যাঁ, তুষারই হবে যে ওকে দোলনা থেকে বিছানায় এনে রেখেছে। উফ না, কয়টা বাজে? সকাল 8টা। 9:30 বাজে তুষারের ফ্লাইট।
তার মানে তুষার চলে গেছে? আর কিছু ভাবতে পারল না দীপানিতা। পাশে থাকা সাদা সুতি ওড়নাটা গায়ে জড়িয়ে দৌড়ে নিচে চলে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো বিজয় শিশির মাত্র বাড়ি ঢুকেছে। দীপানিতা দৌড়ে গিয়ে ওদের সামনে পায়ের ব্রেক কষল। হুট করে এমন করায় দুজনেই চমকে গেল। শিশির কিছুটা চমকে গিয়ে জিজ্ঞেস করলো, বড় ভাবি কিছু বলবে? দীপানিতা হাঁপানো চোটে দম ছাড়তে পারছে না। একটু দম নিয়ে শান্ত হয়ে ওদের বলল, আপনাদের ভাই উনি কোথায়? আমাকে না বলে চলে গেল নাকি? দীপানিতার অগোছালো চুল, ফোলা ফোলা চেহারা দেখে বোঝা যাচ্ছে মাত্র ঘুম থেকে উঠেছে। কথাগুলো হাঁপানোর জন্য ভালো করে বলতে পারছে না। দীপানিতার প্রশ্নের সম্মুখীন হয়ে আশার আর শিশির কি বলবে বুঝতে পারছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুইজন। দীপানিতা ওদের চুপ থাকতে দেখে ঝাঁঝালো কান্না মিশ্রিত গলায় চেঁচায়, চুপ করে আছেন কেন আপনারা? একটাবার দেখা করে যেতে পারলো না আমার সাথে? উনি এত পাষাণ কেন বলতে পারবেন? গতকাল রাতে বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম, আমাকে তোলেননি পর্যন্ত। যাওয়ার আগে একটাবার কথা তো বলবেন। দীপানিতার চেঁচানোতে বাড়ির বাকিরাও এসে হাজির হয়। শ্রাবণ ঘুম জড়ানো চোখে এসে দীপানিতাকে ধরে বলে, বড় ভাবি, তুমি ঘুমিয়েছিলে বলে ডাকিনি। ভাইয়া তো অনেক সকালেই বের হয়েছে, সেই ভোরবেলাতেই। শিরিন চৌধুরীও এগিয়ে এসে শান্ত গলায় বলেন, তুমি চিন্তা করো না, ও খুব তাড়াতাড়ি ফিরবে। তুমি আপাতত নিজের পড়াশোনায় মনোযোগ দাও, সামনে পরীক্ষা আছে, সেটার প্রস্তুতি নাও। দীপানিতা আর কথা বলল না। কাঁদতে কাঁদতে তুষারের ঘরে দৌড় দিল। সবাই ও যাওয়ার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। কেউ ভাবেনি তুষার ওকে না বলে চলে যাওয়াতে ওর এতটা কষ্ট হবে, ও এতটা সিন ক্রিয়েট করবে। তামিম সাহেব, তাহমিদ সাহেব ও নিজাম সাহেব তিনজনই দাঁড়িয়ে আছেন বিরক্তি মুখে। দীপানিতাকে তিন ভাইয়েরই সহ্য হয় না, যেন তাদের হাজার বছরের শত্রুতার রহস্য। আবার তুষারের জন্য কেউ কিছু বলতেও পারে না, দাঁতে দাঁত পিষে শুধু দেখে যায়। কারণ বাড়ি থেকে বের হওয়ার পর তুষার তামিম চৌধুরীকে ফোন দিয়ে ঠান্ডা গলায় শাসিয়ে বলেছিল, আপনাদের গোডাউনে আগুন লাগিয়েছিলাম আমি, সেটা তো বুঝে গেছেন। তার কারণটা বলি। কারণটা হলো আপনারা আমার দ্বীপকে ভালো করে দেখে রাখেননি। ওর জ্বর হলে কেউ সেবা করেননি। তাই ছোট্ট একটা ডেমো দেখালাম। আমি কয় মাসের জন্য ফরেনে যাব। তখন যদি আমার দ্বীপের কিছু হয়, আই সোয়ার আমি তুষার আপনার ছেলে হয়ে আপনাকে মারতেও পেছপা হব না। আর আপনার মতো একটা শকুনকে মারতে আমার মতো সিংহের কোনো মায়া এমনিতেও লাগবে না। রাখি, যত্নে রাখবেন নিজের পুত্রবধূকে। এই কথাগুলোতেই প্রত্যেকে মুখে তালা লাগিয়েছে। এমনিতেই তুষার বারবার তাদের পুরনো কথা টেনে ভয় দেখায়। এবার কিছু হলে ও সত্যি সত্যি সব ফাঁস করে দিবে কিংবা মেরেও ফেলতে পারে। তুষারের ঘরে স্টাডি টেবিলে চেয়ারে বসে সেখানে মাথা হেট করে কাঁদতে থাকে দীপানিতা। তার মাথার কাছে রিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ তার কাজই হলো ওকে দেখে রাখা। কি বুঝে পাখিটা তার একটি ডানা দীপানিতার কপালে ছোঁয়ালো। দীপানিতা কি হলো বুঝতে চোখ মুছে উপরে তাকালে দেখলো রিল তার দিকে তাকিয়ে আছে। রিলের চোখেও যেন এক মায়া কাজ করছে দীপানিতার জন্য। দীপানিতা কখনো রিলকে ধরেনি, কিন্তু আজ হাত বাড়িয়ে রিলের শরীর ধরলো। আলতো স্পর্শ করে মনে মনে ভাবলো এটাই তুষারের দেওয়া তার সেরা উপহার। এই রিল যতক্ষণ তার কাছে থাকবে তার মনে হবে তুষারও তার কাছে আছে। এভাবে কয়েকদিন পার হতে থাকলো। দীপানিতা পড়ালেখায় মনোযোগী হলো, কিন্তু তুষারের চিন্তা তার মাথা থেকে কখনো সরেনি। প্রতিদিন সকালে উঠে নিয়ম করে তুষারকে 2 বার গালাগালি করে দীপানিতা। 1, তাকে না বলে যাওয়ার জন্য, 2, তাকে ফোন না করার জন্য। আজকে 7 দিন হয়ে গেল তুষার গেছে, কিন্তু দীপানিতার সাথে একদিনও কথা বলল না। দীপানিতা অবশ্য রাগ করে আশারকে কোনোদিন বলেনি তুষারকে ফোন দিতে সে কথা বলবে। তাই বলে কি তুষারও কথা বলবে না নাকি? পাষাণ লোক একটা। দেখতে দেখতে 3 মাসের জায়গায় 4.5 মাস পার হয়ে গেল। তুষারের কোনো খবর নেই এই বাড়ির কারোর কাছে। তুষার নাকি ফোনই করে না কাউকে। কিন্তু এই কয়দিনে দীপানিতার সাথে বাকিদের সম্পর্কের অনেক বেশি উন্নতি হয়েছে। আশারের জায়গায় এখন সবাই দীপানিতাকে লিডার মানে। দীপানিতার দুষ্টমি বুদ্ধি আশারের থেকেও এক কাঠি ওপরে। সারাদিন তার কাটে হিমা, হাসান আর শ্রাবণকে নিয়ে। মাঝে মাঝে সেই সাথে আশার আর শিশিরও যুক্ত হয়। বিশেষ করে যখন শ্রাবণ, হিমা আর দীপানিতা এক হয়, হাসানের দফা রফা ঠান্ডা করে দেয় 3 জনে মিলে।
আর দীপান্বিতা তো সম্পর্কে বড় ভাবি, ওকে কেউ কিছু বলেও না। দিন শেষে আষাঢ়ের সব মায়ের এসে হিমা শ্রাবণের পিঠে পড়ে। তারপরেও তিন বিচ্ছু মিলে নানা রকম প্ল্যানিং করতেই থাকে হাসানের সাথে। যেমন আজকে দীপান্বিতার রেজাল্ট দেওয়ার কথা, কিন্তু সেই দিকে তার খেয়াল নেই। দীপান্বিতা, শ্রাবণ আর হিমা মিলে উদুম কেলাচ্ছে হাসানকে। বেচারা ওদের যাতায় পিষে গেছে। দীপান্বিতা একটা বেগুনি রঙের কুর্তি সালোয়ার পরেছে। তুষার যাওয়ার আগে ওর সব শাড়িগুলো ওই যেন লুকিয়ে রেখে দীপান্বিতার শাড়ি রাখার জায়গায় কতগুলো থ্রি পিস, সালোয়ার, কুর্তি, ফ্রক টাইপ জামা রেখে চলে যায়। সেগুলোর পাশে একটা হলুদ চিরকুটে লিখে যায়, শাড়ি শুধু আমার জন্য পরবে। এখন আমি নেই, শাড়ি পরা দরকার নেই। আমি আসলে আমার শাড়ি ফেরত দিয়ে দিব। যদি শুনেছি পাকনামি করে কারো থেকে নিয়ে শাড়ি পরেছিস, তো দেখিস কাজ চড়ছে আপনি। এর আগে তোর বস্ত্র হরণ করবো আমি। এই সাংঘাতিক লেখা দেখে দীপান্বিতা শাড়ি পরেনি। সেখানে যেসব পোশাক রাখা ছিল ওগুলোই পরেছে। আজকেও বেগুনি জামা পরে গলায় ওড়না ঝুলিয়ে চুলগুলো আচ্ছা করে বেঁধে হাসানকে পেদাচ্ছে। তার দোষ, সে উনো খেলায় 3বার চিটিং করেছে। তিনজনে মিলে এমন ভাবে মারায় ব্যস্ত যে ওদেরকে কেউ 10 মিনিট ধরে দেখছে, ওদের সেটারই খবর নেই। কি হচ্ছে এখানে দীপ? এখন তো দেখছি তোমার নামে যেসব বিচার শুনে এলাম সব সত্য। তিনজনেই থেমে গেল। হাসান ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। চারজন হতভম্বের মতো তুষারের দিকে হাঁ করে তাকিয়ে আছে। দীপান্বিতা তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে বলে মনে হচ্ছে। চোয়াল ঝুলি রসগোল্লার মতো দেখছে। তুষার ফুল কালো ফর্মাল পোশাকে হাত ভাঁজ করে ঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। চেহারায় রাগী ভাব, কিন্তু চোখে দুষ্টুমি। এক মুহূর্তের জন্য থমকে গিয়ে দীপান্বিতা এত জোরে দোলা গিয়ে তুষারকে জড়িয়ে ধরলো যে সাথে সাথেই দীপান্বিতার 2 পা তুষারের কোমর পেঁচিয়ে ধরলো। তুষার খেয়ে হারিয়ে পড়ে যেতে নিলেও দরজা ধরে বেঁচে যায় পড়ে যাওয়া থেকে। সকলেই প্রশস্ত হাসি হাসে দীপান্বিতার কাণ্ডে। চোখের ইশারায় তুষার ওদের সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। ইশারা পেয়ে সন্তুষ্টির সাথে ওরাও সব খেলার জিনিসপত্র গুটিয়ে চলে যায় ধীর পায়ে। এদিকে দীপান্বিতা তুষারকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে কাঁদছে। তুষার ঘরে ঢুকে ঘরের দরজাটা লাগিয়ে দিল। দীপান্বিতা কাঁদতে কাঁদতে তুষারকে বলল, আপনি না বলে কেন চলে গেলেন? আবার না বলেই চলে এলেন, মানে আমি কি মানুষ না? তুষার দীপান্বিতার কথায় হেসে দিয়ে বলে, না, তুমি বোন মানুষ, এর জন্য তো এরকম বিচ্ছিরভাবে কান্না করো। আমি আরও দেরি করতাম আসতে, কিন্তু ভাবলাম রিল হয়তো তোমার কান্নার চোটে একদিন উড়ে দূরে কোথাও চলে যাবে, তাই চলে এলাম। দীপান্বিতা 1 লাফ দিয়ে তুষারের কোল থেকে নেমে গিয়ে কোমরে হাত রেখে কপট রাগ দেখিয়ে বলে, তার মানে আপনি রিলের জন্য এসেছেন, আমার জন্য আসেননি? চলে যান তাহলে, ফালতু লোক, পাষাণ লোক কোথাকার। পেট চেপে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে তুষার। তার ঠোঁটের পাশে টোলখানা আবারও পূর্ণিমার চাঁদের মতো জলজল করছে। হাসিতে যেন মায়া মাখানো রয়েছে। সেই হাসি দেখে দীপান্বিতা চুপ করে যায়। তখন তুষার হাসি কন্ট্রোল করে বলে, রিলের কাছে সকাল সকাল 2বার গালি দিয়েও মন ভরেনি, এখন আমাকে সামনাসামনি গালি দিচ্ছ? দীপান্বিতা তুষারের কথায় বোকা বনে গেল। ও 2বার করে গালি দিত, সেটা তুষার কি করে জানলো? রিল কি কথা বলতে পারে নাকি? সেটাই তো, রিল ছাড়া তো এই কথা আর কেউ জানে না। তার মানে রিলই বিচারটা দিয়েছে। দীপান্বিতা নিজের দোষ ঢাকতে রাগ দেখিয়ে বলে, আমি কেন গালি দিতে যাব? হ্যাঁ, আমি কি আপনার মতো গালিবাজ নাকি? আমি গালি দিইনি, আর যদি দিও আপনাকে কে বললো? তুষার দীপান্বিতার কথায় সরল ভঙ্গিমা দেখিয়ে নিজের গায়ের কোট খুলতে খুলতে বলে, তুমি আমাকে প্রতিদিন শাওয়া আর হাওয়ার পুত বলে গালি দিতে, এটা রিল আমাকে বলেছে। দীপান্বিতা তুষারের কথায় জিভ কামড়ে বলে, বেয়াদব ছ্যামড়া একটা, আমার নামে বিচার দিয়ে দিল। ওই বদমাইশটাকে যদি আজকে আমি না মেরেছি, আমিও দীপান্বিতা না। হ্যাঁ, কি বললে? আর নিচে তোমার নামে কি বিচার শুনলাম? তুষার রাগ দেখিয়ে কথাগুলো বলে কোমর থেকে বেল্ট খুলতে শুরু করে আর দীপান্বিতার দিকে এগোতে থাকে। দীপান্বিতা ভয়ে কাচুমাচু হয়ে পিছিয়ে যেতে যেতে বলে, কি শুনলেন? যা শুনেছেন সব ভুয়া, আমি কিছুই করিনি। সত্যি, 3 সত্যি। তুষার দীপান্বিতার কথায় ধমক দিয়ে ওঠে, তাহলে মেজো কাকি কেন বললো যে তুমি নাকি খাও না ঠিক মতো? ওদের সাথে শয়তানি করো, মারামারি করো, আশার শিশিরকেও নাকি নাকানে জোপানে খাওয়াও। তুষার আর এগোবে কি? দীপান্বিতা ও মেজমা বলেই দরজা খুলে দৌড় লাগায়।
তুষারও যাওয়ার দিকে তাকিয়ে কাঠিন্যতা ছেড়ে কোমল হয়ে হাসে। স্মিত হেসে চলে যায় ফ্রেশ হতে ওয়াশরুমে। লিভিং রুমে বসে টিভি দেখছিলেন শ্রাবন্তী তালুকদার। এই বাড়িতে শ্রাবন্তী তালুকদার দীপানিতার কাকি শাশুড়ি কম, বান্ধবী বেশি। দীপানিতা হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে মেজমা মেজমা বলে চেঁচাতে চেঁচাতে নামে। তিনি একটু বিস্মিত হয়ে সেদিকে ঘাড় কাত করে তাকালেন। দেখলেন দীপানিতা তার কাছে হন্যে হয়ে ছুটে আসছে। দীপানিতা এসে তার সামনে হুট করে থেমে গিয়ে ঝাঁঝালো গলায় বলতে শুরু করলো, ও মেজমা, তুমি ওনাকে আমার নামে বিচার কেন দিলে? আর একটু হলেই তো উনি বেল্টে বাড়িতে আমার পিঠের আর পশ্চাতে চামড়া তুলে ফেলতেন। দীপানিতার কথা শুনে শ্রাবন্তী তালুকদার আকাশ থেকে পড়ার সমান অবাক হয়ে বলেন, কি বাজে বকছিস? তুষারকে আমি তোর নামে বিচার দিতে যাব কেন? তুষার এলো, আমায় জিজ্ঞাসা করলো তোর কথা। আমি বলেছি তুই ঘরেই আছিস, ব্যাস। আমি আবার বিচার দিলাম কবে রে? দীপানিতার চোয়াল ঝুলে পড়ল শ্রাবন্তী তালুকদারের কথায়। অবাক হয়ে সিঁড়ির দিকে আঙ্গুল তুলে জিজ্ঞেস করলো, তাহলে উনি যে বলল তুমি আমার নামে বিচার দিয়েছো, উনি আমাকে বেল্ট দিয়ে মারতেও গিয়েছিলেন রাকে, জানো তুমি? ট্রেতে করে চা আনতে আনতে রুমানা আক্তার জোরে জোরে হেসে ফেললেন। হাসি না থামিয়ে বললেন, তোর সাথে মজা করছে হয়তো, তা আর একটু পর তো তোর রেজাল্ট বেরুবে, চিন্তা হচ্ছে না? দীপানিতা মুখটা বেঁকিয়ে ফেলল রেজাল্টের কথায়। মুখ বেঁকিয়ে ব্যঙ্গ করে বলল, জানোই তো ফিনান্সড সেকেন্ড পেপার পরীক্ষার সময় জ্বর ছিল আমার, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম ক্লাসে। অর্ধেক নাম্বারে উত্তর দিতে পেরেছি, আর এই রেজাল্ট নিয়ে আর কি চিন্তা, কিসের নাচানাচি? হ্যাঁ, ঠিক তখন শ্রাবণীর হাতে ফোন নিয়ে এসে খুশিতে ফেটে পড়ে বলল, এই দেখো সবাই, বড় ভাবি দেখো দেখো, তোমার রেজাল্টে গোল্ডেন A+ দেখাচ্ছে, সবগুলোতে A+ দেখাচ্ছে। কথা শুনে দীপানিতা জ্ঞান হারিয়ে পড়তে নিলে শ্রাবন্তী তালুকদার তাড়াতাড়ি করে ধরে ওকে সোফায় বসিয়ে দিলেন। দীপানিতা সোফায় বসে হাঁ হয়ে বলল, নির্ঘাত কোনো গাঁজাখোর বা ডেন্ডিখোর আমার খাতা দেখেছিল, তাই তো A+ পেয়েছি। আর আমি তো ভেবেছিলাম ফেল করব। ইহিমা এসে দীপানিতাকে ঠেলা মেরে বলল, ধুর, তোমার কি? তোমার তো ভালোই করেছে, এই খুশিতে চলো নাচি। দীপানিতা ঘাড় ঘুরিয়ে দুষ্ট হাসি দিয়ে বলল, নাচবি? চল। তিন ভাবি ননদিনী মিলে হাত ধরে নাচা শুরু করলো খুশিতে। শ্রাবন্তী তালুকদার আর রুমানা আক্তার ওদের নাচ দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়লেন। ওপর থেকে দেখে আরেকজন মুচকি হাসছে আর ওদের নাচ দেখছে। দীপানিতাকে শ্রাবণ আর হিমার সঙ্গে নাচতে দেখে ওপরে দাঁড়িয়ে বারান্দার রেলিং ধরে মুচকি হাসছে তুষার। পেছন থেকে আশার এসে পাশে দাঁড়িয়ে শান্ত গলায় জিজ্ঞেস করে, তাহলে এর জন্যই সেদিন আমাকে দিয়ে আবার ভাবির ফিনান্স সেকেন্ড পেপার পরীক্ষা নিয়েছিলে, যেন খাতাটা বদলে দিতে পারো। আষাঢ়ের গলা শুনে তুষার রেলিংয়ের ওপর থেকে হাত সরিয়ে পকেটে 2 হাত গুজে গম্ভীর মুখে বলে, তুষার চৌধুরীর লেডি এক্সামে ফেল করবে এমন খারাপ দিন এখনো তুষার চৌধুরীর জীবনে আসেনি। বাই দ্য ওয়ে, তুই আমার বউরে কি শিখেছিস? তোর কপালে তো মায়ের আছে রে হওয়ার বলা। তুষার পকেট থেকে হাত বের করে হাতের আঙ্গুল ফোটাতে ফোটাতে আষাঢ়ের দিকে এগোচ্ছে। আষাঢ় ভয়ে ভয়ে পেছাতে পেছাতে বলে, আমি আবার কি শিখলাম? তোমার বউ কি কম নাকি? তুষার আষাঢ়ের কলার ধরে টেনে ওর গালে একটা বন মেরে বলে, ওকে আমার অর্ধেক গালে তুই শিখাসনি? কে রে বল? আষাঢ় তুষারের হাতের বন চটকানা খেয়ে গালে হাত দিয়ে কাঁদো কাঁদো মুখে বলে, আমি কি করব? তোমার ওর বউই তো আমার কাছে এসে বলেছিল ওনাকে আমি প্রতিদিন 2টা গালি দিতে চাই, আমাকে গালি শিখাও। আমিও ফেলতে পারিনি, তোমার গালিই শিখিয়ে দিয়েছি, কিন্তু অর্ধেকটা। হাউয়ার পোলার জায়গায় হাউয়ার পুত, শাউইর মায়ের বাপ, এর জায়গায় হুদা শাউই। আষাঢ়ের কথায় রেগে গিয়ে তুষার ওকে আরেক গালে চড় মেরে কলার টেনে বলে, এই জন্যে আমার বউ নিয়ে আমি চলে যাব। তোদের জন্য প্রতিদিন 2 বার আমার গালি শুনতে হয়েছে, এই চটকানো তোর জন্য কম, সবার পথ। তুষার রেগে মেগে নিজের ঘরে চলে যায় আর আশার সেখানে দাঁড়িয়ে নিজের গাল ডলতে ডলতে বলে, শালার জিন্দেগি, যামই না মিয়া ভাইয়ের কাছে, গেলেই খালি ঠুসা পরে কপালে। আশার রেগে মেগে নিজের ঘরে চলে যায়। আর এগুলো দেখে দরজার পেছন থেকে শিশির আর হাসান মুখ চেপে হাসতে থাকে। নিজের ঘরে সে কখন থেকে পায়চারি করে যাচ্ছে তুষার। কারণটা হলো দীপানিতার জন্য অপেক্ষা। দীপানিতা সে যে ঘর থেকে বেরোলো আর ফিরেনি। তুষারের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রাগে পুষে তুষার জোরে চিৎকার দিয়ে ধমকের সুরে রিলের নাম ধরে ডাকে, রেল, রেল, রিলের বাচ্চা কই তুই? রিল আসছে না দেখে তুষার কপাল কুঁচকায়।
এখন তো রিলের খাওয়ার সময় না যে ও বাইরে থাকবে। তাহলে তুষারের ডাক শুনছে না কেন? অন্য সময় হলে তো একবার দুইবার ডাকলেই চলে আসে। তুষার ব্যস্ত ভঙ্গিতে ডিভানে বসে পায়ের উপর ল্যাপটপ রেখে অন করে রিলের গলার ক্যামেরার ফুটেজটা অন করার পর তুষার যা দেখে তাতে ওর রাগ বেড়ে আকাশচুম্বী হয়ে যায়। ল্যাপটপে ভিডিও ফুটেজটা লাফাচ্ছে, লাল নীল বাতি জ্বলছে আর লুঙ্গি ডান্স গান চলছে। তুষার ঠাস করে ল্যাপটপ লাগিয়ে দিয়ে ডিভান থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। যা ভেবেছিল তাই ঠিক, শ্রাবণের রুমের ভেতর থেকে লুঙ্গি ডান্স গানের আওয়াজ আসছে। তুষার ভিড়িয়ে রাখা দরজাটা মেলে প্রথমে আর চোখে তাকায় যেন ওরা আগে টের না পায়। তুষার দরজা কিছুটা মেললে দেখতে পায় এক একটার বেহাল দশা। শ্রাবণ, হিমা আর দীপান্বিতা জামার ওপর দিয়ে সাদা লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে মুখে মার্কার দিয়ে গোঁফ এঁকে ইচ্ছে মতো নাচছে। আর দীপান্বিতার মাথার উপরে রেল বাবাজিও ডানা ঝাপটে ঝাপটে আপন মনে আছে। এবার আর তুষারকে সামলায় কে? তুষার তেলে বেগুনে জ্বলে ঘরে ঢুকে প্রথমে শ্রাবণের, এরপর হিমার গালে চড় বসায়। এরপর দীপান্বিতাকে ধরে মাথায় উঠিয়ে ফ্লোরে এক আছাড় মেরে গর্জন করে বলে, এই জন্যই তো বলি বাড়িতে তখন থেকে ভূমিকম্প হচ্ছে কেন? তোদের মতো তিনজন ধেরে বাছুর লাফালে ভূমিকম্প তো হবেই। আর এই দেব, কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য, আর তুই ঠ্যাঙা পিটিয়ে নাচ করছিস? এত নাচতে ইচ্ছে করলে আমার সামনে নাচবে, চল নাচাই তোকে আমি। ডান হাতে দীপান্বিতার ঘেঁটি ধরে উঁচু করে ধরে তুষার, আর অন্য হাতে রিলের দই ডানা ধরে নিজের ঘরে নিয়ে যায়। দীপান্বিতা কোমর ব্যথায় লাল হয়ে রাগ দেখিয়ে বলে, এভাবে নিচ্ছেন কেন? আমাকে দেখতে কি বিড়ালে বাচ্চা মনে হয়? ছাড়ুন, আমি পায়ে হেঁটে যেতে পারবো। তুষার দাঁতে দাঁত পিষে দীপান্বিতার দিকে চোখ গরম করে বলে, ধেরে বাছুর নিয়ে যাচ্ছে, বিড়ালের বাচ্চা না। আর হেঁটে যেতে পারবি না বেশিক্ষণ, কারণ তোর 10 দিনের হাটের ক্ষমতা নষ্ট করতেই নিয়ে যাচ্ছে আমি। রাগ দেখাচ্ছিস না? তোর এই সাউবর রাগের মায়ের বাপ। চল আজকে আমি বাসর করব, সাউবের বাসর। তুষার কথা বলতে বলতে ঘরে ঢুকে প্রথমে দীপান্বিতাকে খাটে ছুঁড়ে মারে, এরপর রিলকে বেলকনিতে খাঁচায় পুরে তালা আটকে দেয়। বেচারা রিল তুষারের ভয়ে টু শব্দটিও করেনি। তুষার রিলকে খাঁচায় ঢুকিয়ে ঘরে ঢুকে দীপান্বিতার কাছে তেড়ে আসে। তুষারের প্রতিটা কাজেই কেমন যেন অস্থিরতা। এই অস্থিরতা রাগের নাকি দীপান্বিতাকে কাছে পাওয়ার, সেটা অজানা তুষারের কাছে। তুষার দীপান্বিতার কাছে এসে টান দিয়ে ওর গা থেকে লুঙ্গি খুলে ফেলল। দীপান্বিতা কাচুমাচু হয়ে উঠে বসলো তুষারের কাণ্ডে। তুষার এসে দীপান্বিতার পা ধরে টেনে ওকে আবারও নিজের কাছে আনলো। পাজা কোলে তুলে দীপান্বিতাকে নিয়ে ওয়াশরুমের বেসিনের সামনে গিয়ে ওর মুখটা রোগড়ে রোগড়ে ধুয়ে দিল। মার্কারের দাগ উঠাতে গিয়ে দীপান্বিতার মুখে চামড়ায় তুলে ফেলবে তুষার। দীপান্বিতা মুখে শব্দ করলে তুষার রাম ধমক দিয়ে ওঠে, একটা শব্দ করলে জ্যান্ত পুঁতে ফেলবো। খাচ্ছুর সেমরি, এসব কি লাগিয়েছিস? 4.5 মাসে একেবারে বাদুরি প্রো ম্যাক্স বানিয়ে ফেলেছিস নিজেকে। আচ্ছা, মারতে মারতে ইচ্ছে করছে তোর হাতটি ভেঙে গুঁড়ো করে দে, আবার আমাকে দুবেলা সাউই হাওয়ের পুত বলে গালি দিস। হাত ধরে টানতে টানতে তুষার দীপান্বিতাকে ওয়াশরুম থেকে বের করে। দীপান্বিতা এবার ভয় কেঁদেই ফেলে। আমায় ছেড়ে দিন, আর হবে না, সত্যি এবারের মতো মাফ করে দিন। দীপান্বিতা কেঁদে কেঁদে নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে থাকে। এতে তুষার আরও রেগে গিয়ে দীপান্বিতাকে খাটে তুলে আছাড় মেরে বলে, আজ তো বাদর তো একটা, তোকে যদি আজকে আমি 10 দিনে বঙ্গ করার ব্যবস্থা না করেছে, তবে আমিও তুষার চৌধুরী না। এই বলে তুষার নিজের গা থেকে কালো রঙের টি শার্টটা টান দিয়ে খুলে ফেলে। প্যান্টের থেকে বেল্ট খুলে সেটা নিয়ে দীপান্বিতার 2 হাত বেঁধে দেয়। ভয়ের চোটে দীপান্বিতা বড় একটা হাঁ করে করে চেঁচিয়ে ওঠে। তুষার ওকে সেই সুযোগ না দিয়ে দীপান্বিতার অধরে নিজের ঠোঁট মিলিত করে। ততক্ষণ পর্যন্ত তুষার দীপান্বিতার ঠোঁট শুষে নিতে থাকে, যতক্ষণ না পর্যন্ত দীপান্বিতা নিজের চেঁচানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে তুষারের কাজে ওকে সায় দেয়। তুষার যখন বুঝতে পারে দীপান্বিতা পুরোপুরি তার বশে এসে পড়েছে, তখন তুষার দীপান্বিতার ঠোঁট ছেড়ে গলায় নিজের ঠোঁট দিয়ে চুমু খেতে থাকে। মাঝে মাঝে 2-1টা কামড়ও বসিয়ে দেয় দীপান্বিতার গলায়। দীপান্বিতার শ্বাস, বুকের ওঠানামা প্রচুর দ্রুত হতে থাকে। না পারতে দীপান্বিতা তুষারের উন্মুক্ত বুকে খামচে ধরে। তুষার এতে আরও উত্তেজিত হয়ে যায়। দীপান্বিতার গা থেকে সবকিছু টেনে হিঁচড়ে খুলে ফেলতে শুরু করে। প্রায় 2-3 ঘন্টা পর ধীরে ধীরে তুষার শান্ত হয়। দীপান্বিতাকে ছেড়ে ওর পাশে শুয়ে ধীরে ধীরে ভারী শ্বাস ফেলতে থাকে। এদিকে দীপান্বিতা প্রায় অজ্ঞান, আধ খোলা চোখে মরার মতো পড়ে রয়েছে।
উরু আর কোমর ব্যথায় নড়তে পারছে না। তুষার বুঝতে পেরে দীপান্বিতাকে কোলে করে নিয়ে ওয়াশরুমের বাথটাবে বসে পড়ে। মায়াভরা চোখে দীপান্বিতার দিকে তাকিয়ে দীপান্বিতার গালে হাত রেখে বলে, এত ভয় পেয়ে লাভ নেই। তোকে 10 দিনের জন্য পঙ্গু করিনি, কারণ এটা আমারই লস। তোর কাছে যেতে পারবো না, তাই হালকা ডোজ দিয়েছে। 3 দিন থাকবে। বেশি ব্যথা করছে বেব, ফার্স্ট টাইম তো, তাই নেক্সট বার এত খারাপ লাগবে না। তুষার নিজের মতোই দীপান্বিতাকে এটা ওটা বলে যাচ্ছে আর দীপান্বিতা গাল ফুলিয়ে রেখেছে। মনে মনে ভাবছে, আমার এই অবস্থা করে এখন আবার আদিক্ষেতা দেখো লোকের, ইচ্ছে করছে কামড়ে তার আর উড়ুতে 3টা চেলা কাঠের বাড়ি দিয়ে দেখিয়ে দিই কেমন লাগে। হ্যাঁ, তুষার দীপান্বিতা চুপ আছে দেখে মুখ টিপে হেসে দুজন মিলে গোসল করা শুরু করে। এটা দুজনের প্রথম মিলন, কিন্তু দ্বিতীয় ফরজ গোসল একসঙ্গে করা। তুষার অতি যত্ন সহকারে দীপান্বিতাকে চুল শরীর ধুয়ে ধুয়ে গোসল করিয়ে দিয়ে বিছানায় এনে শুয়ে দেয়। এরপর হাতে করে একটা পেন কিলার এনে দীপান্বিতাকে খাইয়ে দেয়, যেন বেশি ব্যথা না করে। দীপান্বিতা তুষারের কাজে কোনো কথা বলে না। তুষার যা করতে বলে সবটাই অক্ষরে অক্ষরে পালন করে। এখন তার নিজেরও একটু রেস্ট দরকার। কিরে, খেতে যাবি না রে শিশির? তাড়াতাড়ি চল, সবাই ডাক। এ কি, এসব কি তোর হাতে? শেষে নিজের ঘরে বসে পুরনো অ্যালবাম ঘেটে ঘেটে দেখছিল আর সাফ করছিল। তখন রাতের খাবার খাওয়ার জন্য আশার ওকে ডাকতে আসে, কিন্তু শিশিরের হাতে একটা ছবি দেখে আশার কেমন যেন একটা হয়ে যায়। রাগ দেখিয়ে শিশিরের হাত থেকে ছবিটা নিয়েই কুটি কুটি করে ছিঁড়ে ধমকের সুরে শিশিরকে বলে, জানিস না এর নামও মুখে আনা বারণ? আর তুই ছবি বের করেছিস? শিশির আশারের ধমকে ঘাবড়ে যায় কিছুটা। সে ইচ্ছে করে এমনটা করেনি, সেটা বোঝাতে আমতা আমতা করে বলে, মেজো ভাই, আমি আসলে পুরনো অ্যালবামগুলো পরিষ্কার করছিলাম, সেখানেই ছবিটা পেয়েছি। এটা তো মিয়া ভাই আর চুপ, একদম চুপ। বললাম না এই নামটাও মুখে আনা বারণ। তুই কি চাস মিয়া ভাই বড় ভাবিকে একেবারের জন্য নিয়ে চলে যাক আর কোনো দিন না আসুক? মিয়া ভাই যাবে তো যাবে, সব শেষ করে দিয়ে যাবে। এই নামটা মুখে আনলে কেউ বাঁচবে না। চুপচাপ খেতে চল, আর কোনো দিন এই নামটার কথা চিন্তাও করবি না। শিশির কিছুটা কাচুমাচু মুখ করে আষাঢ়ের কথায় মাথা ঝুঁকিয়ে সায় জানালো। আষাঢ় আর কোনো কথা বলল না, খেতে চলে গেল। শিশিরও কাগজের টুকরোগুলো আগুনে পুড়িয়ে চলে গেল খেতে, আর রহস্যে ঘেরা কাগজের ছাইগুলো পড়ে রইল মেঝেতে। বাড়ির সকলে চৌধুরী বাড়ির বিরাট খাবার টেবিলে খেতে বসেছে। নানা রকমের খাবার সেখানে সজ্জিত আছে। যার যেটা খেতে ইচ্ছে হবে সে সেটাই খাবে। খাবার নিয়ে জোর জবরদস্তি এই বাড়িতে চলে না। শ্রাবণ আর হিমা দুজনেই গালে আইস প্যাক লাগাতে লাগাতে খাচ্ছে। আষাঢ়ের গালেও স্পষ্ট 5 আঙ্গুলের দাগ বসে নীল হয়ে গেছে। তামিম সাহেব 3 জনের দিকে কিছুটা কপাল কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তার হাতে মার খেতে হয়েছে কেন? সকলের বুঝতে বাকি নেই তার শব্দটির মাধ্যমে এখানে কার কথা বলা হয়েছে। আষাঢ় তুষারের দোষ ঢাকার জন্যই কিছু একটা বলতে যাবে, ঠিক তখন তুষার নিজেই নিজের সুইট প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে নিচে নামতে থাকে। তামিম সাহেবের বদলে তখন শিরিন চৌধুরী সরাসরি জিজ্ঞেস করলেন, তুষার, ওদের 3 জনকে এভাবে মেরেছিস কেন? শ্রাবণ, হিমা, আষাঢ় 3 জনই নিজেদের মুখ নামিয়ে রেখেছে তুষারের ভয়ে। মনে মনে বলছে, আমি কিছু করিনি মিয়া ভাই, আমি কিছু করিনি। তুষার একবার ওদের দিকে আরেকবার শিরিন চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তোমার গণধর ছেলে দীপকে আমার নামে গালি শিখিয়েছে। তার জন্য দীপ আমাকে প্রতিদিন গালি শোনাতো। শার ওটার জন্য থাপ্পড় খেয়েছে। আরে দুটো খেয়েছে। আমি ওদের অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কিন্তু ওরা আমার ডাকে সাড়া না দিয়ে লুঙ্গি ডান্স করছিল, তাই। তুষারের মুখভঙ্গি এমন ছিল যে ও সাধারণ কিছু বলছে, এতটাই ভাবলেশীন ছিল সেই চেহারা। তুষারের কথা শুনে শ্রাবন্তী তালুকদার আষাঢ়ের কান টেনে বললেন, বেশ করেছিস, মেরেছিস, আরও মারা উচিত ওকে। শেষে কিনা নিজের বড় ভাবিকে গালি শেখাচ্ছে ছেলে আমার। অসভ্য বেয়াদব হয়েছে একটা। আষাঢ় কান ব্যথায় শ্রাবন্তী তালুকদারের হাত ধরে অনুরোধ করছে থামার জন্য, কিন্তু শ্রাবন্তী তালুকদার কান টেনে লাল বানিয়ে তারপরেই কান ছাড়লেন। বাড়ির বাকি সবাইও কি বলবে খুঁজে না পেয়ে যার যার মতো খাওয়া শুরু করলো। সবাই ভেবেছিল তুষার হয়তো সবার সাথে খেতে বসবে, কিন্তু তা না করে তুষার প্লেটে 2 জনের সমপরিমাণ খাবার বেড়ে সিঁড়ির দিকে যেতে নিল। এতে সবাই ওর দিকে তাকালেও কেউ কিছু বলল না। তুষার সিঁড়ি দিয়ে ওঠার আগে শিরিন চৌধুরী গাম্ভীর্যের সাথে বললেন, তুষার, কাল দীপান্বিতাকে নিয়ে চলে যাওয়ার আগে
অফিসে দেখা করে যেও। আমি অফিসেই থাকবো, তাই তোমাদের সঙ্গে বাড়িতে দেখা করতে পারবো না। তুষার বেশি কিছু বলল না, শুধু ছোট্ট করে ওকে বলে চলে গেল। শ্রাবণ আর হিমা নিজের খাওয়া বাদ দিয়ে উদাস হয়ে একসাথে জিজ্ঞেস করলো। কালই চলে যাবে বড় ভাবি? দুজনেরই প্রচুর মন খারাপ হয়ে গেল দীপানিতা যাওয়ার কথা শুনে। কত মজা করতো তিনজনে মিলে। শ্রাবণ দীপানিতা চেয়ে 8 মাসে বড় হলেও দীপানিতাকে নিজের বড় ভাবির মতোই মনে করত। দীপানিতা বড় ভাবি হিসেবে বিভিন্ন সময় যথেষ্ট যোগ্য পরিচয় দিয়েছে নিজের। আর হিমার কথা তো বলারই না। ওদের পাশাপাশি হাসান, শিশির, আশার ওদের মুখ ভার হয়ে গিয়েছে তুষার আর দীপানিতা চলে যাওয়ার কথা শুনে। সবাই মনে মনে ভাবলো কি ভালো হতো যদি তুষার আর দীপানিতা থেকে যেত এখানে। তুষার দীপানিতাকে খাওয়ানো নিয়ে পড়েছে মহা ঝামেলায়। কালই চলে যাওয়ার নাম শুনে দীপানিতা তখন থেকে বাচ্চাদের মতো কেঁদেই যাচ্ছে, কিচ্ছু খাচ্ছে না। আর তুষার খাবার নিয়ে বাসে বসে কতক্ষণ ঝোলাঝুলি করছে, কিন্তু দীপানিতাকে হা করাতে পারছে না। দেব, মুখ খোলো, হা করো, খেয়ে নাও। বাচ্চাদের মতো করো না দেব। শ্বশুরবাড়ি থাকার জায়গা না, বরের বাড়িতে থাকতে হয় বউদের। আর তুমি বরের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে থাকতে চাইছো? তুষারের কথায় দীপানিতা নিজের মুখ ঘুরিয়ে রাগ দেখিয়ে বলল, তাহলে কে বলেছে আপনাকে এত দূর গিয়ে বাড়ি বানাতে? এই বাড়ির সামনেই তো কত জায়গা পড়েছিল, এখানে বানাতে পারলেন না? দীপানিতার এই প্রশ্নে তুষার হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। শেষে আর কোনো উপায় না দেখে দীপানিতার ঘেঁটি শক্ত করে ধরে মুখের ভেতর পরপর কয়েক নলা ভাত ঠুসে দিল। দীপানিতা তুষারের শক্তির সাথে না পারতে সেই খাবার গোগ্রাসে গিলতে হলো। দীপানিতাকে খাবারের প্রায় অর্ধেক খাইয়ে দিয়ে তুষার সেই এঁটো হাতে এঁটো প্লেটে খেতে শুরু করলো। খাওয়া শেষ করে প্লেটটা জায়গা মতো রেখে এসে 1 গ্লাস পানি নিয়ে দীপানিতার মুখের সামনে ধরে ধমকের সুরে বলল, তাড়াতাড়ি খেয়ে নে, হয়তো এবার তুলে এমন এক আছাড় মারবো যে তোর ভাঙা কোমর আবার ভাঙবে। খাচ্ছর সিমরি একটা, তাড়াতাড়ি কর, তোর মতো আজেরা না আমি। ধমকের চোটে থতমত খেয়ে দীপানিতা পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে সব পানি খেয়ে নিল। দীপানিতার পানি খাওয়ার গ্লাসটা হাত থেকে খপ করে নিয়ে বেড সাইড টেবিলে রেখে দিয়ে বিছানায় পা টান টান করে শুয়ে পড়ল তুষার। চোখের ওপর ডান হাত ভাঁজ করে দীপানিতাকে আদেশে সুরে বলল, পা টিপে দে। তুষারের আদেশে দীপানিতা চোখ বড় বড় হয়ে গেল। অ্যাঁ? তুষারের বিরক্তি এবার ধীরে ধীরে রাগে পরিণত হচ্ছে। ওর কাছে মনে হচ্ছে যে বিয়ে করে বাচ্চা পালছে বউয়ের জায়গায়। রাগে তুষার দীপানিতার গাল শক্ত করে চেপে ধরে নিজের চোয়াল শক্ত করে বলে, বাংলা বুঝিস না? তোকে কি আমি সেবা যত্ন করতে বিয়ে করেছে? তাও তো রাত দিন তোর সেবাতে ব্যস্ত রাখিস, হাকিম একটা। এবার আমার পা টিপে দিতে বলেছে বলে আকাশ থেকে ঘুরে পড়ছিস জানো? পা টিপে দে, সারা রাত আমার সেবা করবি তুই। তোর ঘুম নেই, এটা তোর আজকে আমাকে জানানোর শাস্তি। শুরু কর, শুরু কর। দীপানিতার গাল ছেড়ে দিয়ে ওকে পা টিপার জন্য তাড়া দিতে থাকে তুষার। দীপানিতাও মুখটা বোম বানিয়ে তুষারের পা টিপা শুরু করে। একে তো কোমর ব্যথা, তার উপর এই অত্যাচার। দীপানিতা তুষারের ওপর যে কি ক্ষেপে আছে তা বলার বাইরে। পা টিপতে টিপতে কখন যে দীপানিতা তুষারের পেটের ওপর ঘুমিয়ে পড়ে তার টেরই পায় না। তুষার মুচকি হেসে দীপানিতাকে উঠিয়ে বিছানায় ঠিক মতো শুয়ে দেয়। 5 মিনিটও হয়নি ঘুমিয়ে গেছে দীপানিতা। একে নাকি তুষার পা টিপে দিতে বলেছে, ভেবেই হাসি পায় তুষারের। দুপুর 1:30টার দিকে দীপানিতাকে নিয়ে তুষার অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। সেখান থেকে বেরিয়ে এয়ারপোর্ট যাবে, তারপর সোজা দুবাই। দীপানিতা গাড়িতে বসে তখন থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। এদিকে তুষারের রাগ যে বাড়ছে, সেদিকে ওর মাথা ব্যথাই নেই। যদিও তুষার কালো মাস্ক আর চশমা পরে থাকায় ও চেহারার ভাবভঙ্গি কিছুই বোঝা যাচ্ছে না, তাই সেখানে দীপানিতাকে দোষ দিয়ে লাভ নেই। তুষার চোয়াল শক্ত করে গাড়ি ড্রাইভ করছে। একটু জ্যাম লাগলেই মুখ দিয়ে বিরক্তি চরসূচক শব্দ করছে। আর দীপানিতা যে শ্বশুর বাড়ির শোকে শোকায়িত হবে নাই বা কেন? মেজ মা, ছোট মা, হিমা, শ্রাবণ, হাসান, শিশির আর আশার, ওদের কজনের সাথেই তো দীপানিতার সময় কাটত। কত সুন্দর সুন্দর স্মৃতি আছে সকলের। সেই সব স্মৃতি ফেলে এখন তাকে যেতে হচ্ছে একদম নতুন একটা জায়গায়। সেখানে গিয়ে আবার পড়াশোনা শুরু করতে হবে নতুন করে। কথা বলার মানুষ বলতেও এই গম্ভীর তুষার ছাড়া আর কেউ থাকবে না। সেসব ভেবেই কান্না করছে সে। নাও। তুষারের চোয়াল শক্ত করে বলা কথাটি শুনে দীপানিতা একটু অবাক হলো। চোখ মুছতে মুছতে নাক টেনে বলল, নামবো মানে মাঝ রাস্তায় নামিয়ে দেবেন নাকি?
তুষারের রাগ আরও এক ধাপ বেড়ে গিয়ে তুষার ধমকের সুরে চেঁচিয়ে উঠল। বলদের বাচ্চা বলদ, অফিসে এসে পড়েছে, নাম। তুষারের ঝাড়িতে কেঁপে ওঠে দীপান্বিতা। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে থাকে। তুষারও গাড়ি থেকে নেমে দীপান্বিতার ডান হাতটা শক্ত করে ধরে ভেতরে চলে যায়। তুষারকে আজকে এই প্রথম অফিসে দেখা গেল। সাহেবী কায়দায় পোশাক আশাক আর সাহেবী কায়দায় চলাফেরা দেখে দারোয়ান আর ওকে আটকানোর সাহস পেল না। কি আশ্চর্য, তুষার আজকে প্রথম অফিসে এলো, কিন্তু ভাবসাব দেখে এমন মনে হচ্ছে যেন সে যুগ যুগ ধরে এই অফিসে কাজ করছে। তুষার দীপান্বিতাকে একটা কেবিনে রেখে গম্ভীর মুখে আদেশ দিয়ে বলে, এখানে বসে থাকবে দীপ, একদম বের হবে না। আমি আসছি 5 মিনিটের ভিতর। দীপান্বিতাকে একা বসিয়ে রেখে তুষার চলে যায় যেখানে শিরিন চৌধুরী আছেন। যদিও সেখানে আজকে একটা মিটিং চলছে, কিন্তু তুষার পরোয়া না করে মিটিং রুমে হম্বিদম্বি করে ঢুকে গেল। ভারী পায়ের পদধ্বনি ফেলে মিটিং রুমে ঢুকতে সকল ক্লায়েন্ট সহ শিরিন চৌধুরী, তামিম চৌধুরী, তাহমেদ চৌধুরী, নিজাম চৌধুরী সকলেই ঘুরে তাকালো। তামিম সাহেব তুষারকে এখানে কল্পনাতেও আশা করেননি। তিনি এতটাই অবাক হলেন যে তার মুখ কিছুটা গোল হয়ে খুলে গেল। তুষার সেই সবকে দুআনা পাত্তা না দিয়ে ডিরেক্ট একটা চেয়ার টেনে বসে পড়ল পায়ের ওপর পা তুলে। এরপর হাতের ইশারা দেখিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, প্লিজ কন্টিনিউ, ডোন্ট স্টপ। ক্লায়েন্টরা অনেক অবাক হয়ে গেল। সকলেই কপাল কুঁচকে তুষারের দিকে তাকালো। এরপর ক্লায়েন্ট বিরক্তি দেখিয়ে উঠে দাঁড়িয়ে বলল, উই আর নট ইন্টারেস্টেড টু ইনভেস্ট অন ইউর কোম্পানি। আপনাদের প্রজেক্টের সাথে সাথে আপনাদের বিহেভিয়ারও আমার কাছে ভালো লাগেনি, তাই আমরা আসছি। লেটস গো এভরিওয়ান। তুষার তাদের কথায় স্ফীত হেসে নিজের চোখে চশমা খুলে লোকটার দিকে তাকালো। দুজনের চোখাচোখি হওয়াতে লোকটা ঘাবড়ে গেল। নিমিষেই তার গাম্ভীর্যপূর্ণ চেহারা ভয়ে ছেয়ে গেল। এই ধূসর রঙা চোখ পুরো মাফিয়া রাজ্যের একজনেরই আছে। সেই চোখের পরিচয় কাউকে দিতে হয় না। এই চোখের মায়া যত মন কাড়ে, এই চোখের অনুভূতিহীন চাহনি তার চেয়েও বেশি ভয়ঙ্কর লাগে। তুষারের সে অনুভূতিহীন চাহনিতে লোকটা কেমন যেন তুতলে তুতলে তামিম সাহেবের দিকে তাকিয়ে বলল, হাউ ইজ দিস পসিবল? আপনারা এনাকে চিনেন কি করে? ক্লায়েন্টদের অভিমূর্তি বুঝে শিরিন চৌধুরী তুষারের পরিচয় দিলেন। হি ইজ আওয়ার সন, আওয়ার ইল্ডার সন শিশির চৌধুরী। এই কথা শুনে যেন ক্লায়েন্টরা সকলে আকাশ থেকে ধপ করে পড়ে। হোয়াট, ইউর সন? আর ইউ কিডিং উইথ মি? তুষার নিজের চোখে আবার চশমা পরে গম্ভীর মুখে বলে, Talk to me. Don't forget who is here. By the way, Monima, I have to leave now. Deep is waiting for me. You guys can complete this meeting. Goodbye. তুষার কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সামনের দিকে চলে যাওয়া ধরল। শিরিন চৌধুরী ও দীপান্বিতার সাথে দেখা করার জন্য উঠে গেলেন। কেবিনে গিয়ে দেখলেন দীপান্বিতা একা একা বসে হাতের নখ খোটাখুটি করছে। শিরিন চৌধুরীকে দেখে দীপান্বিতা দাঁড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে ওনাকে। শিরিন চৌধুরী দীপান্বিতার গালে হাত দিয়ে একজন মায়ের মতো আহ্লাদি গলায় বলেন, বাড়ির বউ বাড়ি ছেড়ে নিজের স্বামীর কাছে থাকবে, এটাই স্বাভাবিক। তার জন্য মন খারাপ করো না। আমার ছেলেটার খেয়াল রেখো। ওকে জ্বালিয়ে নিজের কপালে শনি ডেকো না। যা বলবে, যেভাবে বলবে সেভাবেই করবে। মনে রাখবে ও তোমার স্বামী। সবার আগে যে কোনো কিছু করার আগে ওর পারমিশন নিয়ে তারপর করবে, ঠিক আছে? শিরিন চৌধুরীর কথায় দীপান্বিতা মাথাটা উপর নিচ করে সম্মতি জানালো। এরপর শিরিন চৌধুরী তুষারকে হালকাভাবে জড়িয়ে ধরে বিদায় জানালেন। তুষার আর দীপান্বিতা বের হয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। জানা নেই আবার কবে আসা হবে নিজ দেশের মাটিতে, আবার কবে দীপান্বিতা তার আশেপাশে নিজের পরিচিত ভাষা শুনবে, নিজের মনের মতো করে কথা বলবে। জানা নেই সেটা দীপান্বিতার।